আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা ধ্বনিতত্ত্বের প্রথম পর্ব ক্লাসটা করব। তো আজকে প্রথম পর্বের ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। আমরা প্রথমেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, যেহেতু ধ্বনিতত্ত্ব, তত্ত্ব শব্দের মানে হচ্ছে আলোচনা, মানে ধ্বনির সংক্রান্ত যে আলোচনা হয়, তো সেখানে তাকে বলা হয় হচ্ছে ধ্বনিতত্ত্ব। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ, অক্ষর, কার, ফলা, মৌলিক স্বরধ্বনি, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। বাদ বাকি আরও বেশ কিছু আলোচনা রয়েছে, আমরা সেখানে যাব। তো এখন ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো কী আসলে? তো চলুন আমরা একটু একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধ্বনি, বর্ণ, অক্ষর কী। আমি খুব একটা কমন একটা উদাহরণ দিয়ে সবসময় বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশ। দেখুন, প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। তো যেটা শুধুমাত্র আওয়াজ বোঝায়, মানে আমাদের মুখ থেকে বেরোলেই হয়েছে। এখন ধরুন, মুখ থেকে বেরোলেই কি আওয়াজ? মানে মুখ থেকে বেরোচ্ছে, তো সেই অন্য অন্য জায়গা থেকে যদি বের হয়, ধরেন আমি যদি বলি কোনো একটা সাউন্ড, এই সাউন্ড, তো এটাও তো একটা সাউন্ড। তো এই সাউন্ড কি ধ্বনি হবে? না, মানুষের মুখ থেকে বেরোতে হবে। তো কোনো একটা আওয়াজ যদি মানুষের মুখ থেকে বেরোয় তাহলে হচ্ছে ধ্বনি। আচ্ছা, আর বর্ণ কি? বর্ণ হচ্ছে সেই ধ্বনিকে যখন কোনো একটা রঙে লেখা হয়। বর্ণ মানেই তো রং। তো আমাদের মুখের উচ্চারণ করা ধ্বনিটা যখন রং দিয়ে লেখা হয়, তো তখন সেটাকে কী বলা হয়? বর্ণ, মানে সাংকেতিক চিহ্ন আর কি। তো মুখের ধ্বনিটা যখন কোনো একটা চিহ্নে রূপান্তরিত হয়, তখন তাকে বলা হয় হচ্ছে বর্ণ। আচ্ছা, আর অক্ষরটা কি? আমরা অনেক সময় বর্ণ আর অক্ষর তো গুলিয়ে ফেলি, তো সেই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। অক্ষরটা কি সে কথা আমি আসছি। সেটা হচ্ছে যে প্রথমত তাহলে এখানে বর্ণ আর ধ্বনি কী হবে? সেম হবে। বর্ণ আর ধ্বনি সবসময় কী হয়? সেম হয়। একটু মাথায় রাখবেন। তো বেসিক্যালি বর্ণ আর ধ্বনির মধ্যে খুব একটা পার্থক্য নেই। বর্ণ আর ধ্বনির মধ্যে খুব একটা পার্থক্য পাওয়া যায় না, তবে হ্যাঁ, একটু পার্থক্য তো অবশ্যই রয়েছে। মানে এটা হচ্ছে বর্ণ যখন বলবেন তখন বর্ণটা কিন্তু লেখা যায়, আর ধ্বনি শুধুমাত্র উচ্চারিত হয়। তো ধ্বনির উচ্চারিত হতে পারে, আর এই ধ্বনিটা যখন লিখে ফেলা হয় তখন সেটা বর্ণ হয়ে যায়। তো এই ধ্বনি আর বর্ণের পার্থক্য এটাই আর কি। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে, ধ্বনি যে কটা হবে বর্ণ সে কটা হবে এখানে। যেমন আমি যদি এখানে বলি যে এখানে ব, আকার, অনুস্বার, ল, তারপর হচ্ছে আকার, একার, দ, তালব্য শ, এসবগুলাই ধ্বনি। আর এগুলাই কি? বর্ণ। অনেকক্ষণ বলতে পারেন, আচ্ছা আকারটা তো বর্ণ হবে না। কেন বর্ণ হবে না? অবশ্যই হবে, আকারটা অবশ্যই বর্ণ। কারণ হচ্ছে এটা সংক্ষিপ্ত রূপ। আমি যদি এরকমটা লিখতাম, ধরুন আমি এরকম লিখলাম আ, তো এটাকে আপনি বর্ণ বলতেন না? তো এটা তো পূর্ণ রূপ, তো এটা সংক্ষিপ্ত রূপই তো হচ্ছে এটা। তো এটা যদি বর্ণ হতে পারে, এটা কেন বর্ণ হবে না? অবশ্যই হবে। তো এটাও বর্ণের মধ্যে গণ্য হবে। তার মানে এখানে বর্ণ যে কটা একই হবে, এখানে কি ধ্বনিও সেই কটা। তার মানে এখানে বর্ণ হচ্ছে, ধ্বনিও হচ্ছে 8টা, পাশাপাশি হচ্ছে বর্ণ কয়টা? 8টা। এখন হচ্ছে অক্ষর। দেখুন, যখন আমরা অক্ষরটা বের করি তখন মাথায় রাখতে হয় সিলেবলের কথা। মানে সিলেবল যা, অক্ষরটা। সিলেবল শব্দটার বাংলাই হচ্ছে অক্ষর। তো এই জন্য বর্ণ আর অক্ষর কখনো আমরা মিলাবো না। এই জন্য আমি এটা আবার লিখি, হ্যাঁ, যেহেতু একটু ঘিজিবিজি হয়ে গেল, এটা মুছে সুন্দর করে আবার লিখি। আমি এটা বললাম যে বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সিলেবল কয়টা? অবশ্যই এখানে 3টা। তো যেহেতু 3টা সিলেবল, মানে অক্ষর এখানে 3টা। তো আরও ভালো করে কীভাবে বুঝবেন? অক্ষর বের করার একটা পদ্ধতি হচ্ছে, ওই শব্দের মধ্যে যতগুলো স্বরধ্বনি দেখতে পাবেন ততগুলো অক্ষর হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অক্ষর হচ্ছে কয়টা? হচ্ছে মানে স্বরধ্বনি 1, 2, 3। যেহেতু 3টা স্বরধ্বনি, এই জন্য স্বাভাবিকভাবে অক্ষরও কয়টা হবে? 3টা হবে। তো যতগুলো স্বরধ্বনি ততগুলো অক্ষর। কথাটা বোঝা গেল? মানে বাক্যের, মানে শব্দের মধ্যে প্রত্যেকটা স্বরধ্বনি কি এক একটা অক্ষরে জন্ম দেয়। তো আশা করি এই আমাদের ধ্বনি, বর্ণ, অক্ষর এটা সম্পর্কে আমাদের জানা শেষ। আমরা খুব ভালো করে জানি কার কয়টা? 10টা। ফলা কয়টা? 6টা। তো এগুলো নিয়ে একটু কথা বলবো। এগুলো নিয়ে কথা বলতে বলতে হচ্ছে আমরা খানিকটা চলে যাব হচ্ছে এই জায়গাটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। তো মৌলিক স্বরধ্বনি নিয়ে আমি তার আগে একটা কাজ করি। তার আগে হচ্ছে আমি এখানে যে কার, মানে কার তো 10টা, এটা আমরা সবাই জানি। কার হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমি একটু লিখে ফেলি জিনিসটা, লিখে বোঝালে কোনো একটু ভালো হয়। যেমন আমি বললাম অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, আর সর্বশেষ হচ্ছে ও।
একটু খেয়াল রাখতে হবে যে এখানে এইগুলোর সংক্ষিপ্ত যে রূপগুলা একটু ভালো করে দেখুন যে এইখানে সংক্ষিপ্ত যে রূপগুলা, এইটা সংক্ষিপ্ত রূপ হয় এটা এটা এটা, তারপর হচ্ছে এখানে হচ্ছে উকার, এখানে হচ্ছে দীর্ঘকার এটা, তারপর স্বাভাবিকভাবে হচ্ছে এটা কি হয় রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে ওকার, আর সর্বশেষ এটা কি হবে এই দিয়ে এই এরকম। তো এগুলা কি মূলত এটা হচ্ছে পূর্ণরূপ, এটা হচ্ছে পূর্ণরূপ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তো এই সংক্ষিপ্ত যে রূপগুলো, এই সংক্ষিপ্ত রূপগুলাকেই মূলত বলা হয় হচ্ছে কি বলা হয় কার, কার বলা হচ্ছে। কার মানে হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এখন আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে ফলা। একটু বোঝার চেষ্টা করুন যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, এটাকে আমি মনে রাখবো কীভাবে? খুব সহজে মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে জ রোল ন বোম, জফলা রফলা লফলা নফলা বফলা মফলা, এই 6টা। তো জরল নবম আমরা যদি এই কোডটা মনে রাখি তাহলে আমাদের বুঝতে অনেকটা সহজ হয়। তা আমরা মোটামুটি কার এবং ফলা নিয়েও কথাবার্তা বলে ফেলেছি। আমরা এখন যে জায়গাটা নিয়ে কথা বলবো সেই জায়গাটা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি নিয়ে। একটু খেয়াল করে দেখুন আমাদের এখানে, আচ্ছা, আর একটা কথা আমি একটু এখানে বলিই নি যে কার মূলত কোনো সংক্ষিপ্ত রূপ নেই, সে হচ্ছে অই হচ্ছে একমাত্র যার কি নেই, সংক্ষিপ্ত রূপ নেই। তো এই জন্য অকে বলা হয় নীলিন বর্ণ, মানে যার কোনো সংক্ষিপ্ত রূপ থাকে না তাকে বলা হয় নীলিন বর্ণ। আচ্ছা, এইবার চলে আসুন মৌলিক স্বরধ্বনি নিয়ে। আমরা সবাই জানি মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। কোন 7টা? মৌলিক 7টা। একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যখন মৌলিক 7টা বলছি তখন এখানে তাকাতে হবে একটু ভালো করে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে মৌলিক। কেন? ভাঙা যাচ্ছে না। মৌলিক কখন হয়? যেটা কার ভাঙা যায় না। তো যেহেতু ভাঙা যাচ্ছে না, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা মৌলিক। তারপর এটা একটা মৌলিক। এখন দেখেন এইটার এটা মোটামুটি সেম, কারণটা হচ্ছে যে ইকার এবং দীর্ঘইকার এটা একই রকম, শুধুমাত্র এই রস্যই একটা বর্ধিত অংশ হচ্ছে দীর্ঘইকার, আর কিচ্ছু না। এটা হচ্ছে মৌলিক, তবে আমরা এটা মৌলিক থেকে বাদ দিলাম, রস্যইকে রেখে দিলাম আর দীর্ঘইকে বাদ দিয়ে দিলাম। একইভাবে রস্যৌ এবং দীর্ঘৌ, এখানেও খেয়াল রাখতে হবে এই জায়গাটায় কিন্তু রস্যৌর যে একটা বর্ধিত অংশ বা একটু বাড়ন্ত অংশ হচ্ছে দীর্ঘৌ, সেই জন্য দীর্ঘটা বাদ গেল। একইভাবে আমার রস্যৌটাও কি মৌলিকের মধ্যে থেকে গেল। আচ্ছা, রিটা আমরা কখনোই মৌলিক বলতে পারছি না, কারণ আমরা যখন রিকে ভাঙি তখন স্বাভাবিকভাবে আমরা এখানে র প্লাস রস্যই পাই। এই জন্য এটাকে আমরা কখনোই কি বলতে পারছি না, এটাকে আমরা মৌলিক বলতে পারছি না। একইভাবে এটা হচ্ছে অবশ্যই কি মৌলিকের মধ্যে পড়ছে, বাট ওই হবে না। ওই কেন হবে না? কারণ এখানে হচ্ছে অ প্লাস রস্যই। আবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্বাভাবিকভাবে কি হচ্ছে, এটা মৌলিক হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। এখানে এটা হচ্ছে যৌগিক। এটা এখানে কি পাওয়া যায়? অ প্লাস ও, এটা এটা ও। এই যে এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, আর এটা তো হচ্ছে না, এটা বাদ। তাহলে আমাদের মোটামুটি মৌলিক এখানে কয়টা পেলাম? এখানে এটা 1 2 3 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। প্রশ্ন হচ্ছে বাকিগুলো আরেকটা কই? এই 6টা তো পেলাম, বাকিগুলো কেন বাদ গেল সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা কই? 1 2 3 4 5 6টা হচ্ছে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। কেন? এটা তো হচ্ছে আমাদের এটার মধ্যে নেই, এই বর্ণের মধ্যে নেই। তারপর এটাকে আমরা কেন ধরলাম? ধরার যে মূল কারণটা সেটা হচ্ছে যে একটু বুঝতে হবে, এটার প্রচুর উচ্চারণ আমরা পাই, অনেক আছে। যেমন ধরুন আমি এখন বললাম ব্যাকরণ লিখতে কিন্তু হয়, কি হয় না? আমি বললাম বিখ্যাত, তো বিখ্যাত লিখতে কিন্তু হয়। তো এরকম প্রচুর শব্দ আছে যেখানে আমরা ব্যবহার করি, তাই না? তো যেহেতু আমরা সেখানে ব্যবহার করি বাংলা ভাষার মধ্যে, তো এই টাও কিন্তু একটা মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ে। তো স্বাভাবিকভাবেই
এইটা হচ্ছে এই এটা হচ্ছে 7 নাম্বার, 1 2 3 4 5 6 7। তো 7টা মৌলিক স্বরধ্বনি কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। যৌগিক স্বরধ্বনি 2টা, সেটা এখানে কথাবার্তা আলোচনা আমরা করলাম। তা আমাদের মোটামুটি প্রাইমারি আলোচনাটা শেষ হয়েছে, আমরা এখন আরেকটু ডেপথে যাব। তো যাওয়ার আগে আমরা এই জায়গাটায় আগে একটু মুছে ফেলবো। মুছে ফেলে আমরা মূলত নতুন যে আলোচনা শুরু করব সেই আলোচনাটা মূলত কি আসলে, সেই আলোচনাটা হচ্ছে একটু বুঝতে হবে আমাদের বর্ণমালা। বর্ণমালা কয়টা? বর্ণমালা হচ্ছে 50টা। তো বাংলা যে 50টা বর্ণমালা, সেই 50টা বর্ণমালার উচ্চারণ। তো আমি লিখি যে বাংলা বর্ণমালার উচ্চারণ বা উচ্চারণ স্থান। মানে ওই যে ছোটোবেলায় মাখরাজ পড়তাম না, ছোটোবেলায় যে মাখরাজ পড়েছি, তো আরবিভাবে 29টি, মাখরাজ 17টি, এরকম পড়েছিলাম না। তো সেই জায়গা থেকে একটু খেয়াল করতে হবে যে এখানে এই যে বাংলা বর্ণমালার যে উচ্চারণটা, সেই উচ্চারণ স্থানটা আমরা এখন পড়া শুরু করব। তা উচ্চারণ পড়ার আগে আমরা আগে যে বর্গীয় বর্ণ যেগুলো আছে সেগুলো আগে একটু লিখে ফেলি। যেমন আমি ফার্স্ট লিখছি ক, খ, গ, ঘ, ক খ, গ ঘ, উ। তারপর হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, আর শেষ হচ্ছে ন। এখানে হচ্ছে প, ফ, ব, ভ, আর হচ্ছে ম। এগুলোকে বর্গীয় বলা হয়। কেন? এদিকে 5 5 5 5, চারিদিকেই 5টা 5টা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। এখন এই বর্গীয় বর্ণগুলো আমরা আগে লিখে ফেলবো। আগে এখানে একটু জায়গা রাখবো। হ্যাঁ, এগুলো আগে ভালো করে পড়বো, কারণ এগুলো আমরা অনেকবার ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তো এই ক বর্গ, যেহেতু প্রথমে ক, চ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এই সবগুলোকে ক বর্গ, এগুলোকে চ বর্গ, এগুলো ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক বর্গের শুরুতে আমি এখানে হচ্ছে আগে লিখলাম কোত্থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে উচ্চারিত হয়। চ বর্গ কোত্থেকে উচ্চারিত হয়, চ বর্গ হচ্ছে একইভাবে তালব্য থেকে উচ্চারিত হয়। ট বর্গ উচ্চারিত হয় মূর্ধা থেকে, আর মূর্ধা হবে এটা মূর্ধা। ত বর্গ উচ্চারিত হয় হচ্ছে তালু থেকে, দুঃখিত, দন্ত থেকে। আর প বর্গ উচ্চারিত হয় হচ্ছে ওষ্ঠ। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে ক বর্গ থেকে এখন এই যে এই পাশে আমরা স্বরধ্বনিগুলো লিখবো, আর এই পাশে হচ্ছে বাদ বাকি ব্যঞ্জনগুলো আমরা একটু লিখবো। তো সেটা হচ্ছে যে এখানে আমরা যদি স্বরধ্বনি লিখি তাহলে হচ্ছে অ, আ, আর এদিকে হচ্ছে আরেকটা যদি পাঠাই, এদিকে হচ্ছে হ। এইগুলো হচ্ছে মূলত উচ্চারিত হয় হচ্ছে কণ্ঠ থেকে। আর তালব্য থেকে যদি বলি, এখানে হচ্ছে হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই। পাশাপাশি দীর্ঘ ইটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। এই দীর্ঘ ই, চ ছ জ ঝ ইয়। এই চ ছ জ ঝ ইয় এরপরে এইদিকে হবে হচ্ছে অন্তস্থ জ, অন্তস্থ অ। আচ্ছা, অন্তস্থ জ, অন্তস্থ অ, সেটা তো গেল। এখন আমাদের স আছে কয়টা? আমাদের স আছে 3টা। তো তালব্যতে কি হবে? তালব্যতে কিন্তু তালব্য সই হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে প্রথমে। আর এখানে মূর্ধাতে এসে, যেটা প্রথমেই আগে আমরা মনে রাখবো, মূর্ধাতে এসে আমাদের সর্বপ্রথম কি মনে হবে? ও আচ্ছা, এই অ আ রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘ না, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। মাথায় রাখতে হবে এখানে হচ্ছে মূলত উচ্চারিত হয় হচ্ছে রি। রি উচ্চারিত হওয়ার পর ট ঠ ড ঢ মূর্ধন্য। তারপর দেখেন এখানে মনে রাখার জন্য বলছি কথাটা, ড এর মতো করে কি আছে? ড এর মতো করে এখানে আছে হচ্ছে র, আর ঢ এর মতো করে কি আছে? র। লেট ডয় শূন্য র, ঢয় শূন্য র, আর এটা হচ্ছে বয় শূন্য র। আশা করি বুঝতে পেরেছেন, 3টা শূন্য একসাথে। আর মূর্ধা থেকে কোন স উচ্চারিত হবে? মূর্ধন্য স। তো স্বাভাবিকভাবে আমি এখানে কি লিখে দিলাম? মূর্ধন্য স। মনে রাখার জন্য কথাগুলো বলে দিচ্ছি আর কি। দন্ত থেকে কি হয় না? দন্ত থেকে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় না, তাই এখানে কোনো স্বরধ্বনি লিখবো না। তো এখানে আমরা লিখবো হচ্ছে ল আর হচ্ছে স। আর ত,
ঠিক আছে। ত মনে রাখতে হবে, ত এর আরেকটা রূপ আছে, সেটা হচ্ছে খণ্ডত, মানে ত এর অর্ধেক আর কি। তো সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে, চলে গেল। এবার হচ্ছে এই জায়গায় হচ্ছে সর্বশেষ হ্রস্ব উ আর হচ্ছে দীর্ঘ উ, এটা এখানে হবে। এখানে এটা হলো, হওয়ার পর এখানে কিন্তু আর কোনো কিছু হবে না। আমাদের আরও বেশ কয়েকটা জিনিস বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এ ওই ও ও। এ ওই ও ও এটার ক্ষেত্রে কী হবে একটু ভালো করে দেখতে হবে। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে আমরা সবসময় বলি হচ্ছে কণ্ঠ তালব্য। যেটা বলি সেটা হচ্ছে কণ্ঠ তালব্য, মানে কণ্ঠ আর তালু মিলে হয়, কণ্ঠ আর তালু মিলে, এর জন্য কণ্ঠ তালব্য বলা হচ্ছে। আর এটা মূলত হয় হচ্ছে কণ্ঠ আর ওষ্ঠ মিলে। তো একটু বানানটা ভালো করে দেখতে হবে, কণ্ঠস্থ, কণ্ঠস্থ। এই কণ্ঠস্থ বানানটা অনেকে ভুল করে থাকেন, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন মাথায় রাখতে হবে যে এইখানটার মধ্যে আমার আরও তিনটা রয়েছে, যেটা হচ্ছে অনুস্বার, বিসর্গ আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। এখন এই তিনটার কোনো উচ্চারণ নেই। কেন? আলাদা করে অনুস্বারের কোনো উচ্চারণ পাই না আমরা। অনুস্বারের উচ্চারণ পাই না বলতে কথাটা কীরকম? যেমন ধরুন আমি যদি লিখি এরকম বাংলা, আমি তো কখনোই বলবো না বা অনুসাল্লা, এরকম বলবো না। এটা কিন্তু এরকম না, মূলত কারোর সাথে যদি থাকে তাহলে হচ্ছে উচ্চারিত হয়। বা আমি যদি বলি হচ্ছে চাঁদ, হ্যাঁ কী বললাম? চাঁদ। আমি কি বলি চন্দ্রবিন্দু চাঁদ? না, মূলত চাঁদটা হচ্ছে নাকে বাজিয়ে হয়। বা আমি যদি বলি, ধরেন আমি বললাম দুঃখ, এই দুঃখটা বললাম, এই যে এটার উচ্চারণ কি দু বিসর্গ খ? না, মূলত ওই নাক দিয়ে উচ্চারিত হয়, যেমন দুঃখ, নাকে বাজিয়ে হলো আর কি। এই সবগুলোই কিন্তু নাকে বাজিয়ে হয়, বিসর্গও কিন্তু কি হয়? নাকে বাজিয়ে হয়। তো এই জন্য এই কথাগুলো এখানে একটু বলা, তার মানে এগুলার নিজেরা উচ্চারিত হতে পারে না, কিন্তু অন্য কারোর সাথে যখন উচ্চারিত হয়, অন্য কারো আশ্রয়ে যখন থাকে, তখন কিন্তু সে উচ্চারিত হতে পারে। এছাড়া কিন্তু এগুলো একাকা উচ্চারণ নেই, এগুলোর নাম, অনুসার হচ্ছে নাম, উচ্চারণ না। যেমন কয়ের নাম ক, আবার উচ্চারণও ক, কিন্তু এটার নাম কিন্তু হচ্ছে অনুসার, কিন্তু এর উচ্চারণ না। এটা উচ্চারণটা কি? ওই একটু নাকে বাজিয়ে হয় কারোর আশ্রয়ে থাকাতে। তো কারোর আশ্রয়ে থাকলে এর উচ্চারণ হয়, এছাড়া হয় না। এই জন্য যদি অন্যের আশ্রয়ে থাকে, পরের আশ্রয়ে থাকে, তাই এটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ, বা এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। আমরা বুঝতে পারলাম। এখন এখানে বেশ কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে, এটা ভালো করে দেখুন, এই যে এখানকার এই যে এই দুইটা কিন্তু আলাদা নাম আছে। সেটা কি জানেন? এটা হচ্ছে তাড়নজাত। এটার নাম কি? তাড়নজাত। একটু ভালো করে দেখেন, এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় কম্পনজাত, কম্পনজাত। তারপর এই দেখুন লকে কি বলা হয়? লকে বলা হয় পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ। এখানে এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কম্পন জাতের, এখানে কম্পন জাত। আচ্ছা, তো তাড়ন জাত, কম্পন মানে কম্পিত হয়, তাড়ন মানে এটা তাড়িত হয়, পার্শ্বিক মানে হচ্ছে, মানে আমাদের যখন উচ্চারণ করি, তো উচ্চারণ করার কারণে আমাদের দুই পাশ দিয়ে হচ্ছে এরকম কি বেরিয়ে যায়, মানে বাতাসটা বেরিয়ে যায়। দু পাশ দিয়ে তো বাতাস দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, এই জন্যকে বলা হয় হচ্ছে পার্শ্বিক বর্ণ। আচ্ছা, এর পাশাপাশি এই যে আমাদের তিনটা স রয়েছে, আমি এটা আলাদা করে লিখে দিই। সেটা হচ্ছে যে তিনটা স, যেমন আমি কি বললাম, তালব্য স, দন্ত স আর হচ্ছে মূর্ধন্য স। এইগুলাকে মূলত বলা হয় হচ্ছে উষ্মবর্ণ, উষ্মবর্ণ। অথবা এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে এটাকে শীষ ধ্বনিও বলা হয়। শীষ কেন বলা হয় একটু খেয়াল করে দেখুন। শীষ, স উচ্চারণ করতে শীষ, একটু শীষ বাজে না, বাঁশি বাজে না, ওই জন্য শীষ ধ্বনি বলা হয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো আবার এর সাথে সাথে কিন্তু আবার আরেকটাকে এই হটাকেও কিন্তু উষ্ম বলে। আচ্ছা, হটাকে উষ্ম বলার কারণটা কি? দেখুন, এগুলো তো মূলত হচ্ছে একটু যখন উচ্চারণ হয় তখন কিন্তু একটু এই ধরনের শীষ টাইপের উচ্চারণ হয়। হয়ের ক্ষেত্রে শীষ না হলেও দেখেন মাঝে মাঝে কিন্তু আমরা বলি শাহ আলম, শাহ জাহানপুর, এই একটা ছোট্ট করে একটা ধাক্কা কিন্তু লাগে। তো ওই যে ধাক্কা টাইপ থাকে, খানিকটা হচ্ছে উচ্চারণ করতে গিয়ে যেরকম একটা ধাক্কা প্রেশার লাগে, হয়ের ক্ষেত্রে ওরকম লাগে। যেহেতু উচ্চারণটা মোটামুটি সিমিলার জায়গা থেকে হয়, তো ওই জন্য ব্যাকরণবিদ্যা বা যারা গবেষণা করেছেন তারা হচ্ছে এই হটাকে কিন্তু সে উষ্মের মধ্যেই ধরেছেন। খানিকটা একটু ঘর্ষণ হয় আর কি, বাতাসের ঘর্ষণ। তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে।
পাশাপাশি আরও একটা জিনিস একটু মাথায় রাখা খুব দরকার, সেটা হচ্ছে যে জ, র, ল, ব, এই যে চারটা, এই চারটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে অন্ত্যস্ত ধ্বনি। অন্ত্যস্ত ধ্বনি। এখন দেখুন, র কিন্তু কম্পনেও আছে আবার অন্ত্যস্ততেও আছে। এই দুটো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্যাচ লাগানো একদমই যাবে না। তাহলে আমরা উষ্ম, কম্পন, তাড়নজাত, শীষ, পার্শ্বিক, অন্ত্যস্ত এই সবগুলোই জানলাম, পরাশ্রয়ী জানলাম। পাশাপাশি আমাদের যে সব বর্ণমালার উচ্চারণ 50টা সেটাও জানতে পারলাম। এগুলো জেনে রাখলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রশ্নের উত্তর দিতে ছোটো ছোটো প্রশ্নগুলো যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম কিন্তু বড়োবেলায় এখন আমাদের আর মনে নেই, সেই যখন পরীক্ষায় চলে আসে তখন কিন্তু আমরা পারি না। তো আশা করি দ্বিতীয় পর্বে আমাদের এই বর্গীয় বর্ণের বিশ্লেষণ নিয়ে আমরা আরও আলোচনা করব। তো সেই আলোচনা আপনারা অবশ্যই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।